আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি ভালো আছেন। রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আজকে কথা বলবো জুলাই বিপ্লব নিয়ে এবং এই বিপ্লবটি কি আসলেই বিপ্লব ছিল নাকি মার্কিন নির্লজ্জা ছিল, এই বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, ইতিমধ্যে এটিকে নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছে যে আসলে এই জুলাই বিপ্লব কি বিপ্লব ছিল। বিপ্লব কথাটি বলা ঠিক না, বিপ্লব কথাটি এর সাথে যায় না। জুলাই আন্দোলন বলা যেতে পারে বা গণ অভ্যুত্থান, নাকি এটি একটি ষড়যন্ত্র তত্ত্ব ছিল। এই বিষয়ে ইতিমধ্যে অনেকে অনেক ধরনের কথা বলেছেন। এটি মার্কিন ডিপ স্টেটের একটি খেলা ছিল, এমন তথ্য প্রমাণ ইতিমধ্যে অনেকে হাজির করা শুরু করেছে। দর্শক, সেই বিষয়েই কথা বলবো। কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জনাব জেফ্রি ডেভিড স্যাক্স, উনি একটি লেখা লিখেছিলেন এবং উনি সেখানে বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্কে কিছু তথ্য প্রমাণ হাজির করেন যে বাংলাদেশের শেখ হাসিনা সরকার এবং পাকিস্তানের ইমরান খান সরকারকে আমেরিকা তাদের স্বার্থের জন্য ফেলে দেয়। আমেরিকার স্বার্থ উদ্দেশ্য তাদের দিয়ে উদ্ধার হচ্ছিল না, যার জন্য এই দুইটি সরকার পতনের তারা ব্যবস্থা করেন, এমনটি বলছেন তিনি তার লেখাতে। এবং উনি সেইখানে তার লেখার মাধ্যমে বেশ কিছু তথ্য প্রমাণ হাজির করছেন, যে উনি এমনিতেই বিষয়গুলো শুধু বলছেন না। দেখুন, আমরা একটু বিশ্লেষণ করে দেখি আসলে বিষয়টি কি ছিল। মজার বিষয় হচ্ছে কি, বিশ্লেষণের আগে আরেকটি বিষয় এখানে তুলে ধরতে চাই। বর্তমান এই যে সরকার, তাদের আধ্যাত্মিক গুরু বা থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে পরিচিত, বা আধ্যাত্মিক কি বলে যে তাদের যেই দর্শন বা তাত্ত্বিক গুরু হিসাবে পরিচিত জনাব ফরহাদ মাজার। ফরহাদ মাজার এই যে জেফ্রি ডেভিড স্যাক্স এর বক্তব্য, এটিকে কিন্তু সমকালকে দেয়া একটি সাক্ষাৎকারে সমর্থন করলেন। তিনি সমকালের দেয়া সাক্ষাৎকারে এটিকে সমর্থন করলেন, প্রত্যাখ্যান করলেন না। এই বিষয়ে তিনি বলছেন যে হ্যাঁ, এটি ঘটেছে, এমন নেই যে এটি ঘটেনি, কিন্তু জুলাইয়ের ঘটনার যে প্রকৃত উদ্দেশ্য ছিল এই এটি ঘটার পরে এটি কি আসলেই যেই উদ্দেশ্যে যে এই রেজিমটিকে পরিবর্তন করা হয়েছে সেটি হয়েছে কিনা, এটি একটি বড় প্রশ্ন। আমরা ফরহাদ মাজারের প্রসঙ্গে পরে আসছি, আমরা আগে এই জেফ্রি ডেভিড স্যাক্স এর বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। দেখুন, উনি বলছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পেছনে মার্কিন সরকারের সরাসরি হস্তক্ষেপ রয়েছে এবং মার্কিন সরকারের দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক পররাষ্ট্র সহকারী যে পররাষ্ট্র মন্ত্রী ছিলেন ডোনাল্ড লু, এই বিষয়ে উনি সরাসরি ভূমিকা রেখেছেন। উনি এখানে ওনার এই বক্তব্যের পেছনে বেশ কিছু তথ্য প্রমাণও তুলে ধরছেন। মিস্টার খান সম্পর্কে বলছেন যে জনাব খান ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের বিষয়ে খুব বেশি নিরপেক্ষ ছিলেন এবং উনি খুব কঠোরভাবে নিরপেক্ষতা পালন করছিলেন, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভালো সংবাদ ছিল না। যেই কারণে উনি ইমরান খানকে কয়েকবার সতর্ক করেন, কিন্তু ইমরান খান যেহেতু ওনার এই জায়গা থেকে, বরঞ্চ উনি রাশিয়া সফর করেন ইউক্রেনের সাথে যুদ্ধ চলাকালীন অবস্থায়, এবং রাশিয়া থেকে ফেরত আসার পরেই আপনারা জানেন যে ইমরান খান সরকারের পতন হয়। ঠিক এমন একই ধরনের তথ্য উনি বলছেন যে এই হাসিনা সরকারের পতনের আগে 2024 সালের 17ই মে ঠিক এই একই ব্যক্তি, মার্কিন পররাষ্ট্র বিষয়ক সহকারী মন্ত্রী ডোনাল্ড ব্লু, তিনি শেখ হাসিনার সাথে একটি মিটিং করেন এবং সেখানে তিনি এই অঞ্চলে একটি মার্কিন ঘাঁটির অনুমোদন করতে চেয়েছিলেন এবং এই বিষয়ে তাকে অনুরোধ করেছিলেন বা তার উপরে চাপ প্রয়োগ করেছিলেন, কিন্তু শেখ হাসিনা সেটি করতে কোনোভাবেই রাজি হন না। এই দাবিটিকে শেখ হাসিনা তার দলীয় ফোরামে, বিশেষ করে 14 দলীয় মিটিং এ উনি এটি তুলে ধরেন এবং উনি বলেন যে 14 দলীয় মিটিং এ উনি বলেন যে সাদা চামড়ার একটি লোক এই অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মার্কিন ঘাঁটি
করতে চায় এই বিষয়ে তার উপর চাপ প্রয়োগ করছে, এবং এই শর্তে তিনি যদি রাজি হন তাহলে তিনি আজীবন ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু তিনি কোনোভাবে এই অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র হতে দিতে চান না। তিনি অন্তত যতদিন জীবিত আছেন বা তার সাধ্য আছে। তো যেহেতু শেখ হাসিনা কোনোভাবেই রাজি হচ্ছিল না এবং তাকে রাজি করানো যাচ্ছিল না, এটি ছিল মার্কিনীদের জন্য একটি বড় সমস্যা। দ্বিতীয় আরেকটি বিষয় যেখানে ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দুটি সামরিক চুক্তি করার জন্য চাপ প্রয়োগ করছিল, বাংলাদেশকে বাধ্য করার চেষ্টা করছিল। তার মধ্যে একটি চুক্তি হচ্ছে জেসিনিয়া, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবেই এই সামরিক চুক্তিতেও রাজি হচ্ছিলেন না। তিনি বেঁকে বসেন যে না, আমি এই ধরনের কোনো ধরনের সামরিক চুক্তি বা এই ধরনের মার্কিন স্বার্থে কোনো ধরনের সামরিক ঘাঁটি বাংলাদেশের মাটি ব্যবহার করে এই অঞ্চলে করতে দিতে পারি না। কারণ এটি আঞ্চলিকভাবে চীনের উপরে আমেরিকার একটি প্রভাব বিস্তারকে কেন্দ্র করে একটি ছায়াযুদ্ধের দিকে বাংলাদেশ জড়িয়ে যাবে, এবং আমেরিকা চাইবে যে চীনের উপর এবং ভারতের উপর তাদের প্রভাব বিস্তার করতে পারুক তারা এই অঞ্চলে, তাদের একটি সরাসরি সামরিক ঘাঁটি থাকবে, যেটি কোনোভাবেই শেখ হাসিনা রাজি হচ্ছিলেন না। তো এটি এখানে জনাব ডেভিড স্যাক্স বলছেন যে এটি ছিল একটি অন্যতম প্রধান কারণ যার জন্য শেখ হাসিনার রেজিমকে তাদের পরিবর্তন করা বাঞ্ছনীয় হয়ে পড়ে। এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে উনি আরো কিছু তথ্য হাজির করছেন যে 1947 সাল থেকে 1989 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের স্বার্থে প্রায় 64টি সফল অভিযান চালিয়েছে, গোপন অভিযান, যার মাধ্যমে তারা সরকার পরিবর্তন করেছে। এর বাইরেও তারা আরো অনেক অভিযান করেছে যেগুলোর তথ্য উপাত্ত উনি এখানে হাজির করেননি, বলেছেন যে আরো আছে কিন্তু সেগুলো সফল নয়। হ্যাঁ, এর মধ্যে 64টি সফল যে গোপন অভিযান, এর মধ্যে অধিকাংশই সেই দেশের নাগরিকদের মাধ্যমে সরকারের বিরুদ্ধে অনাস্থা তৈরি করে গণ আন্দোলন বা গণজাগরণ এই ধরনের বিভিন্ন হাতিয়ার ব্যবহার করে সরকার পতন করিয়ে থাকে। এটি হলো আমেরিকান ডিপ স্টেটের খেলা। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন আরব বসন্ত ইতিহাস যদি আপনারা জানেন, এবং আরবের বিভিন্ন রাষ্ট্রের তারা কিভাবে একের পর এক সরকারকে পতন ঘটিয়েছিলেন। আমরা যদি কর্নেল গাদ্দাফির কথা চিন্তা করি, হ্যাঁ, আমরা যদি সাদ্দাম হোসেনের ব্যাপারটি আরেকটু অন্যরকম, কিন্তু গাদ্দাফি ব্যাপারটি আমাদের চোখে এখনো ভাসে যে তখন তার দেশের অবস্থা কি ছিল, কিন্তু সেখানে গণতন্ত্রের দোহাই দিয়ে যেভাবে তার সরকারের পতন করা হয়, এবং পরবর্তীতে আজকে তারা কোন অবস্থায় আছে, তারা কি সেই তথাকথিত গণতন্ত্রের কথা বলে তার থেকে ভালো অবস্থায় আছে নাকি আজকে আমেরিকার দাসত্ব গ্রহণ করছে। এবং আমরা যদি সিরিয়ার দিকে তাকাই, আমরা লেবাননের দিকে তাকাই, আরব রাষ্ট্রগুলোর দিকে যদি তাকাই, আমরা তিউনিসিয়ার দিকে তাকাই, তাহলে আমরা এটা কিছুটা অনুধাবন করতে পারবো। আমাদের বাংলাদেশেও ঠিক একই মডেল, একই ফর্মুলা ব্যবহার করা হয়েছে। এবং জনাব ফরহাদ মাজার, মজার ব্যাপার হচ্ছে উনি স্বীকার করে নিয়ে বলছেন যে ডক্টর ইউনূসই কেন, এখানে তো অন্য কেউ হতে পারতেন। ডক্টর ইউনূসকে আমেরিকা বেছে নিয়েছে বিশেষ কারণে, এবং এই রেজিমটাকে বেছে নেওয়া হয়েছে কারণ আমেরিকা মনে করেছেন যে তাদের যেই উদ্দেশ্যগুলো রয়েছে, যার জন্য সরকারকে ফেলে দেওয়া হয়েছে, এই রেজিমের মাধ্যমে তাদের সেই উদ্দেশ্যগুলোকে সফল করা সম্ভব, তাদের সেই উদ্দেশ্য বা সেই জায়গাতে বাংলাদেশকে নিয়ে যাওয়া সম্ভব। দর্শক, এটি কিন্তু একটি বড় প্রশ্ন। আপনারাও কি এমনটি মনে করেন? আপনারা কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন। আজকে আন্তর্জাতিক অনেক মিডিয়াও কিন্তু এই কথাগুলো বলছে। খোদ আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এই বিষয়ে তথ্য প্রমাণ হাজির করছে। এবং দেখুন, ইমরান খানের যেই পরিণতি হয়েছে, শেখ হাসিনাও কিন্তু একই পরিণতির দিকে যাচ্ছিলেন। আমরা জানি যে ভারতের হস্তক্ষেপের কারণে তিনি কিন্তু ভারতে পালিয়ে যেতে পারেন। তার নিরাপত্তার বিষয়ে তখন ভারত খুব কনসাস ছিল, এবং ভারত থেকে একাধিকবার তখনকার আমাদের যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে এক ধরনের সতর্ক বার্তা দেয়া হয়েছিল যে কোনোভাবেই যেন শেখ হাসিনার নিরাপত্তা বিঘ্নিত না হয়, কোনোভাবেই যেন তার প্রাণ নাশ না হয়, তাহলে কিন্তু বিষয়টি অন্যদিকে করাতে পারে। শুধুমাত্র ভারতের এই হস্তক্ষেপের কারণে শেখ হাসিনা
অ্যারেস্ট বা তাকে ওই সময় মেরে ফেলা সম্ভব হয়নি বলে অনেকেই মনে করছেন। বিশেষ করে বিদেশি রাজনৈতিক বিশ্লেষকগণ, দেশি রাজনৈতিক বিশ্লেষকগণ এমনটি মনে করেন। দর্শক, আজকে যে ষড়যন্ত্র তত্ত্ব হাজির হচ্ছে এবং একের পরে এক তথ্য প্রমাণ আমাদের সামনে আসছে, আপনারা কি এমনটি মনে করেন যে আসলেই এই যে কালার রেভুলেশন বলছে আমেরিকা, বা তথাকথিত লাল বিপ্লব, বা আপনার জুলাই অভ্যুত্থান, এটি ছিল আমেরিকার ডিপ স্টেটের একটি গোপন খেলা? আমরা আসলে সাধারণ মানুষ, এদেশের সাধারণ মানুষ না বুঝে এই গোপন খেলায়, যেটি বিশ্বের বিভিন্ন দেশে তারা এভাবে করে থাকে, একইভাবে তারা এই খেলায় না বুঝে অংশগ্রহণ করে ফেলেছে। মানে এই খেলার ক্রীড়া পাত্রে উপনীত হয়েছে। আপনারা কি এমনটি মনে করেন? দর্শক, তাহলে সামনে কি হতে যাচ্ছে? ডিপ স্টেটের নিয়ন্ত্রিত এই রেজিম, যেটিকে বর্তমানে তারা এনেছে বলছেন তাদের বিশেষ উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, তারা বাংলাদেশকে আসলে কোন পথে নিয়ে যাবেন বলে আপনারা মনে করেন? দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।